কল্পনা করুন এক নীল জলরাশির মোহময়ী শান্ত সমুদ্রে আপনি সম্পূর্ণ একা। আপনার শরীর থেকে রক্ত ঝরছে, আর ঠিক নিচেই একটি বিশাল মানুষ খেকো হাঙ্গর আপনাকে চিড়ে খাওয়ার জন্য অপেক্ষা করছে। বাঁচার কোনো উপায় নেই, কেউ আপনার চিৎকার শোনার নেই। বেঁচে ফেরার জন্য আপনি ঠিক কত দূর যেতে পারবেন? চলুন এক আদম্য সাহস এবং শ্বাসরুদ্ধকর টিকে থাকার লড়াইয়ের গল্প শোনা যাক। গল্প শুরু হয় মেক্সিকোর এক অত্যন্ত সুন্দরী ও গুপ্ত সৈকত থেকে, যেখানে ন্যান্সি নামের এক আমেরিকান মেডিকেল ছাত্রী সে পৌঁছায়। ন্যান্সি এখানে ঘুরতে বা আনন্দ করতে আসেনি, বরং সে তার মায়ের স্মৃতি খুঁজতে এসেছে। তার মা আর এই পৃথিবীতে নেই, এই বিষয়টি তাকে ভিতর থেকে ভেঙে চুরমার করে দিয়েছে। বহু বছর আগে তার মা যখন ন্যান্সিকে গর্ভে ধারণ করেছিলেন, তখন তিনি এই গোপন সৈকতে একটি ছবি তুলেছিলেন। সেই স্মৃতির সাথে নিজেকে যুক্ত করতেই ন্যান্সি এখন এখানে এসেছে। এই নির্জন ও অচেনা জায়গায় পৌঁছাতে তাকে সাহায্য করে কার্লোস নামের এক স্থানীয় লোক। কার্লোস তাকে নিজের গাড়িতে করে ঘন জঙ্গল, আঁকাবাঁকা পথ আর নির্জন এলাকার ভেতর দিয়ে এই সৈকতে নিয়ে আসে। ন্যান্সি যখন প্রথমবারের মতো সেই নীল আর শান্ত সমুদ্র দেখে, সে এক মুহূর্তের জন্য সবকিছু ভুলে যায়। সামনে বিস্তৃত স্বচ্ছ পানি, যার ভেতরে বালি পাথর পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছিল। এটি তাকে অদ্ভুত শান্তি দেয়। সে সৌন্দর্যের মাঝে হারিয়ে যায়, যেন সে যে শান্তির খোঁজ করছিল তা এখানেই পেয়ে গেছে। বিন্দু মাত্র সময় নষ্ট না করে ন্যান্সি তার সার্ফিং বোর্ডটি বের করে সরাসরি পানির দিকে ছুটে যায়। সেই মুহূর্তে তার মনে কেবল উত্তেজনা, কোনো ভয় নেই। কিন্তু সে নিজেও হয়তো কল্পনা করতে পারেনি যে কিছুক্ষণ পর তার সাথে যা হতে চলেছে তা ইতিহাসের পাতায় লেখা থাকবে। সে পানিতে নামতেই দেখতে পায় সেখানে আগে থেকেই দুজন সার্ফার রয়েছে। তারা আগে থেকেই ঢেউয়ের সাথে মজা করছিল। ন্যান্সি তাদের কাছে যায় এবং তাদের মধ্যে কিছু একটা কথাবার্তা হয়। তারা ন্যান্সিকে জানায় যে এখানকার ঢেউ অসাধারণ এবং সার্ফিং এর জন্য একদম নিখুঁত, তবে সাথে সাথেই কিছুটা সাবধান থাকাও জরুরি। তাদের কথার মধ্যে হালকা সতর্কতা লুকিয়েছিল, যা ন্যান্সি সেই মুহূর্তে খুব একটা গুরুত্ব দেয়নি। ন্যান্সি তাদের সাথে সার্ফিং শুরু করে এবং খুব জলদি সে নিজের দক্ষতা প্রমাণ করে। সে একজন বেশ ভালো সার্ফার এবং ঢেউকে নিয়ন্ত্রণ করা তার খুবই ভালোভাবে জানা আছে। চারদিকে রোদ ঝলমল করছে, সমুদ্র শান্ত, পরিবেশ এতটাই প্রশান্তিদায়ক যে কিছুক্ষণের জন্য ন্যান্সি মনে হয় সে সত্যিই খুশি, যেন সে তার কাঙ্ক্ষিত শান্তি খুঁজে পেয়েছে। কিন্তু ধীরে ধীরে সময় গড়ায়, সূর্য অস্ত যেতে শুরু করে এবং আলো কমে আসে। এই দুজন সার্ফার তীরের দিকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যাওয়ার সময় তারা ন্যান্সিকে তাদের সাথে ফিরে যেতে বলে। তারা তাকে বোঝায় যে সন্ধ্যার দিকে সমুদ্র রূপ বদলে যেতে পারে, এখানে থাকা ঠিক হবে না। তাদের কথার মধ্যে একটি সত্যিকারের রহস্য লুকিয়েছিল। কিন্তু ন্যান্সি, যে এখনও তার মায়ের স্মৃতিতে আচ্ছন্ন, সে শেষবারের মতো আরেকটি সার্ফিং করতে চায়। সে ভাবে শুধু একটা পারফেক্ট ঢেউ ধরবে, তারপর ফিরে আসবে। এই ভেবে সে সমুদ্রের আরও গভীরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ওই দুইজন সার্ফার দূরে চলে যেতেই চারপাশের পরিবেশ ধীরে ধীরে বদলাতে শুরু করে। ঠিক তখনই ন্যান্সির চোখ যায় পানির একটু দূরের দিকে। সেখানে সে একটি বিশাল ছায়া দেখতে পায়। প্রথমে সে বুঝতে পারে না ওটা কি, কিন্তু যখন সে ওটার কাছাকাছি যায় তখন বুঝতে পারে এটি একটি মৃত তিমির লাশ, যা ঢেউয়ের তোড়ে ভেসে সেখানে চলে এসেছে। দৃশ্যটা বেশ ভয়ঙ্কর ছিল, কিন্তু কৌতূহলবশত ন্যান্সি সেটার কাছে যেতে থাকে। তখনই তার কিছু একটা অদ্ভুত মনে হয়। সে দেখতে পায় ওই তিমির লাশের উপর বেশ কিছু পাখি উড়ছে এবং পানিতে রক্তের একটি হালকা রেখা ছড়িয়ে পড়েছে। এটি দেখে তার মনে অজানা এক ভয়ের সৃষ্টি হয়, যেন বড় কোনো বিপদ তার সামনে আসতে চলেছে। আর ঠিক তখনই সমুদ্রের শান্ত পরিবেশ এক বিকট শব্দের সাথে ভেঙে যায়। একটা বিশাল গ্রেট হোয়াইট শার্ক তীব্র বেগে পানির চিরে বেরিয়ে আসে এবং সরাসরি ন্যান্সির সার্ফিং বোর্ডের উপর হামলা করে। সবকিছু এত দ্রুত ঘটে যে ন্যান্সি নিজেকে সামলানোর একটুও সুযোগ পায় না। তার ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং সে সরাসরি পানিতে পড়ে যায়। সেই মুহূর্তে তার শিরায় শিরায় ভয়ের এক তীব্র শিহরণ বয়ে যায়। সে ঘাবড়ে গিয়ে তার বোটটি ধরার চেষ্টা করে, কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই দ্বিতীয়বার হাঙ্গরটি তার উরুতে আক্রমণ করে। হাঙ্গরের ধারালো এবং ভয়ঙ্কর দাঁতগুলো তার মাংসপেশি মারাত্মকভাবে ছিঁড়ে ফেলে। কয়েক সেকেন্ডের মধ্যেই পানির রং বদলাতে শুরু করে এবং তার চারপাশের পরিষ্কার নীল পানি রক্তে লাল হয়ে ওঠে। কিন্তু তা সত্ত্বেও সে হার মানে না। তার ভেতরে বেঁচে থাকার জেদ কিছুটা অটুট। নিজের বেঁচে থাকার সবটুকু শক্তি একত্র করে সে ওই তিমির লাশের উপর ওঠার চেষ্টা করে, কিন্তু লাশটি ছিল ভীষণ পিছলা
আর নিচ থেকে হাঙ্গরটি ক্রমাগত সেটিকে ধাক্কা দিচ্ছিল, ফলে ভারসাম্য বজায় রাখা আরো কঠিন হয়ে পড়ে। ন্যান্সি এখন পরিষ্কার বুঝতে পারে যে ওই মৃত টিমের উপর থাকাটা তার জন্য আরো বেশি বিপজ্জনক। সে যদি এক মুহূর্ত সেখানে থাকে তবে পিছলে সরাসরি পানিতে পড়বে, নয়তোবা হাঙ্গরটি তাকে সেখানেই শেষ করে দিবে। সে একটি দীর্ঘ শ্বাস নেয়, নিজের আহত পায়ের তীব্র ব্যথাকে কোনো মতে উপেক্ষা করে এবং বেশি কিছু না ভেবে সরাসরি পানিতে ঝাঁপ দেয়। এখন তার সামনে কেবল একটিই পথ, যে কোনো মূল্যে একটু দূরে একটা ছোট্ট পাথরের ডিপে পৌঁছানো। সে তার সবটুকু শক্তি দিয়ে সাঁতার কাটতে শুরু করে। প্রতিটি হাত চালানোর সাথে সাথে তার উরুর ক্ষতস্থান আবার ব্যথায় কোকিয়ে ওঠে, কিন্তু সে থামে না। পানির উপর সে হাঙ্গরের পাখনাটি পরিষ্কার দেখতে পাচ্ছিল, যা দ্রুত তার দিকে ধেয়ে আসছিল। কোনো মতে নিজের আদম্য সাহস আর শক্তি জোর করে ন্যান্সি এবড়ো থেবড়ো পাথরের কাছে পৌঁছে যায় এবং সেটি আঁকড়ে ধরে উপরে উঠতে শুরু করে। পাথরের উপর পৌঁছাতেই ন্যান্সির অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়ে। তার উরু থেকে ক্রমাগত রক্ত ঝরছিল এবং তা কমার কোনো লক্ষণ ছিল না। সে নিজের যন্ত্রণাকে চেপে রাখে এবং তার ভেজা সার্ফিং স্যুটের চেইন ব্যবহার করে ক্ষতস্থানটি শক্ত করে বাঁধতে শুরু করে, যাতে রক্ত পড়া কিছুটা হলেও কমে। ব্যথা এতটাই তীব্র ছিল যে সে বারবার জ্ঞান হারানোর উপক্রম হচ্ছিল। তার শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছিল এবং মাথা ভারী লাগছিল, কিন্তু সে জানতো এই মুহূর্তে যদি সে অজ্ঞান হয়ে যায় তবে সরাসরি পাথর থেকে পিছলে পানিতে পড়বে এবং তখন তার বাঁচার আর কোনো উপায় থাকবে না। তাই সে জোর করে নিজেকে সজাগ রাখার চেষ্টা করে, কিন্তু তার কাছে কোনো পথ খোলা ছিল না। সেই মুহূর্তে তার মাথায় কেবল একটি জিনিস ঘুরপাক খাচ্ছিল, যেভাবেই হোক তাকে বেঁচে থাকতে হবে। ধীরে ধীরে রাত নেমে আসে, চারদিকে অন্ধকার ঘনিয়ে যায়। সমুদ্রের পানি ক্রমশ ঠান্ডা হতে থাকে এবং ঠান্ডায় ন্যান্সির শরীর কাঁপতে শুরু করে। ব্যথা আর ভয়ের সাথে লড়াই করে সে ওই ছোট্ট পাথরের উপর একাই বসে থাকে। ঠিক সেই সময় সেখানে একটি ছোট্ট আহত সিগাল পাখি দেখতে পায়, যার একটি ডানা ভাঙা ছিল। সেই অবস্থাতেও ন্যান্সি পাখিটিকে আলতো করে হাত বুলিয়ে দেয়, যেন সে নিজেই সান্ত্বনা দিচ্ছিল যে সম্পূর্ণ একা নয়। কিন্তু তখন তার চোখ যায় সমুদ্রের পানির দিকে। সে দেখতে পায় পানির স্তর ধীরে ধীরে বাড়ছে। সেই মুহূর্তে সে বুঝে যায় এই পাথরটি চিরস্থায়ীভাবে নিরাপদ নয়। যখনই জোয়ার আসবে এই পাথরটি পানির নিচে তলিয়ে যাবে। এখন তার কাছে সময় খুবই কম। সে রাতভর সকাল হওয়ার অপেক্ষায় থাকে, এই আশায় যে হয়তো কেউ তাকে দেখতে পাবে, কেউ হয়তো সাহায্যের জন্য এগিয়ে আসবে। কিন্তু তার ভয়ের অবসান হয়নি। হাঙ্গরটি এখনো সেখানেই ছিল। সেটি পাথরের চারপাশে ঘিরে চক্কর দিচ্ছিল, ঠিক যেন নিজের শিকারের উপর কড়া নজর রাখছে। সে শুধু একটি মোক্ষম সুযোগের অপেক্ষায় ছিল। রাত যতই বাড়তে থাকে ন্যান্সির অবস্থা তত খারাপ হতে থাকে। ঠান্ডা আর রক্ত স্বল্পতার কারণে শরীর নিস্তেজ হতে শুরু করে। তার উরুর ক্ষতস্থানটি ফুলে নীল হয়ে যায় এবং প্রতিটি মুহূর্তে ব্যথা বেড়েই চলতে থাকে। তার ভয় থাকে যে সে যদি একবার ঘুমিয়ে পড়ে তবে হয়তো আর কখনো উঠতে পারবে না। তাই সে তার হাত ঘড়ির অ্যালার্ম সেট করে নেয়, যাতে সে বারবার জেগে ওঠে এবং সজাগ থাকতে পারে। প্রতি কয়েক মিনিট অন্তর অন্তর অ্যালার্ম বেজে ওঠে এবং সে নিজেকে আবার জাগিয়ে তোলে, নিজেকে কোনোভাবে হার মানতে দেয় না। সকালে প্রথম আলোর সাথে সাথেই সে দূরে একজন মানুষকে দেখতে পায়। লোকটি সম্ভবত নেশাগ্রস্ত অবস্থায় সেখানে উদ্দেশ্যহীনভাবে ঘুরছিল। তাকে দেখে ন্যান্সির মনের আশার আলো জ্বলে ওঠে। সে তার সবটুকু শক্তি দিয়ে জোরে চিৎকার করতে থাকে, বাঁচাও, দয়া করে আমাকে সাহায্য করো। তার কণ্ঠস্বরে ভয় এবং বাঁচার তীব্র আকাঙ্ক্ষা দুটিই মিশেছিল। লোকটি তার ডাক শুনতে পায় এবং তার দিকে তাকাতে শুরু করে। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এবার সব কিছু ঠিক হয়ে যাবে, সাহায্য পাওয়া যাবে, কিন্তু পর মুহূর্তেই সব ওলটপালট হয়ে যায়। লোকটির চোখ পরে সৈকতে পড়ে থাকা ন্যান্সির ব্যাগ এবং তার জিনিসপত্রের দিকে। সে সাহায্য করার বদলে ধীরে ধীরে ন্যান্সির জিনিসপত্রগুলোর দিকে এগোতে থাকে। এই দৃশ্য দেখে ন্যান্সি ঘাবড়ে যায়। সে জোরে চিৎকার করে লোকটিকে থামানোর চেষ্টা করে এবং বলে যে ফিরে যাও, পানিতে নেমো না। কিন্তু লোকটির ওপর তখন লোভ চেপে বসেছিল। সে ন্যান্সির ফোন, টাকা এবং অন্যান্য দামি জিনিস হাতিয়ে নিতে শুরু করে। শুধু তাই নয়, তার চোখ যায় পানিতে ভাসমান সার্ফিং বোর্ডের দিকে। সে ভাবে যে ওটাও খুব সহজে সে নিয়ে নিতে পারবে। সে কোনো কিছু না ভেবেই পানিতে নেমে পড়ে। প্রথমে ধীরে ধীরে শুধু হাঁটু পর্যন্ত, কিন্তু ন্যান্সির বুক কেঁপে ওঠে, কারণ সে খুব ভালো করেই জানতো ওই পানির নিচে কি লুকিয়ে আছে।
সে বারবার লোকটিকে ইশারায় থামানোর চেষ্টা করে, হাত নেড়ে সতর্ক করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কয়েক সেকেন্ডের মধ্যেই পানির নিচে তীব্র আলোড়ন শুরু হয়, একটি বিশাল ঢেউ ওঠে এবং হঠাৎ করেই লোকটি গায়েব হয়ে যায়। হাঙ্গরটি তার উপর হামলা করেছিল। হামলাটি এত দ্রুত এবং ভয়ঙ্কর ছিল যে লোকটি নিজেকে সামলানোর একটুও সুযোগ পায় না। চোখের পলকে পানি লাল হয়ে ওঠে, তার শরীরকে নির্মমভাবে ছিন্ন ভিন্ন করে ফেলা হয়। ন্যান্সি তার চোখের সামনে এই দৃশ্য দেখে পুরোপুরি পাথর হয়ে যায়। এখন সে পরিষ্কার বুঝতে পারে যে এই হাঙ্গরটি শুধু ক্ষুধার্ত নয়, বরং সে নিজের এলাকা পাহারা দিচ্ছে। কিছুক্ষণ পরে সূর্য ধীরে ধীরে উপরে উঠতে থাকে, চারদিকে আলো ছড়িয়ে পড়ে। এরই মধ্যে ন্যান্সির নজর যায় সমুদ্রের দিকে, যেখানে সে দুজন মানুষকে দেখতে পায়। একটু মনোযোগ দিয়ে দেখার পর সে বুঝতে পারে ওরা ওই দুই সার্ফার যাদের সাথে সে আগে কথা বলেছিল। তারা আবার সার্ফিং করার জন্য ফিরে এসেছিল। এক মুহূর্তের জন্য ন্যান্সি স্বস্তি অনুভব করে, তার মনে হয় এবার হয়তো তার প্রাণ বাঁচতে পারে। কিন্তু পরক্ষণেই তার বুক কেঁপে ওঠে, কারণ সে জানে এখানে কত বড় বিপদ ঘাপটি মেরে আছে। সে দ্রুত জোরে জোরে হাত নেড়ে তাদের ইশারা করতে থাকে যাতে তারা এদিকে না আসে। সে সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে, এখানে এসো না, এখানে বিপদ। কিন্তু তাদের মধ্যকার দূরত্ব এবং সমুদ্রের বিশাল ঢেউয়ের শব্দের কারণে তার ডাক তাদের কান পর্যন্ত পৌঁছাতে পারে না। এই দুজন সার্ফার ভাবে যে ন্যান্সি তাদের দেখে খুশি হচ্ছে এবং তাদের ডাকছে। তারা নিশ্চিন্তে পানিতে নেমে পড়ে এবং সার্ফিং শুরু করে দেয়। তাদের বিন্দুমাত্র ধারণা ছিল না যে ঠিক তাদের নিচেই মৃত্যু ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে একজন সার্ফারের বোর্ড নিচ থেকে এক ভয়ঙ্কর ধাক্কা লাগে। হাঙ্গরটি এত শক্তিতে আঘাত করে যে ছেলেটি বাতাসে ছিটকে গিয়ে সোজা পানিতে পড়ে। তার বন্ধুটি কিছু বুঝতে পারে না। দ্বিতীয় ছেলেটি দৃশ্য দেখে মারাত্মক ভয় পেয়ে যায়। সে পেছনে ফিরে না তাকিয়ে তার সমস্ত শক্তি দিয়ে ন্যান্সির দিকে সাঁতার কাটতে শুরু করে। তার শ্বাস দ্রুত হয়ে আসে, বুক ধড়ফড় করছিল এবং তার মনে হচ্ছিল যদি সে ওই পাথর পর্যন্ত পৌঁছাতে পারে তবে সে বেঁচে যাবে। সে তীব্র বেগে সাঁতার কেটে ন্যান্সির বেশ কাছাকাছি পৌঁছে যায়। তার মনে আশা জাগতে শুরু করে যে সে নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে পারবে। এবার সে পানি চিরে এক বিশাল লাফ দেয় এবং ওই দ্বিতীয় সার্ভারকেও ধরে ফেলে। সবকিছু এত দ্রুত ঘটে যে বোঝার কোনো সুযোগ থাকে না। কয়েক সেকেন্ডের মধ্যেই সব শেষ হয়ে যায়। ন্যান্সি এই দৃশ্য দেখে পুরোপুরি হতবাক হয়ে যায়। তার চোখের সামনে দুটি তাজা প্রাণ মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। সমুদ্রে আবার নিস্তব্ধতা নেমে আসে, কিন্তু এবার নিস্তব্ধতা ছিল আরো অনেক বেশি ভয়ঙ্কর। পানির উপর এখন একটি হেলমেট ভাসছিল, যেটিতে একটি গোপ্রো ক্যামেরা লাগানো ছিল। এটি ছিল ওই সার্ফারের হেলমেট যে তার অ্যাডভেঞ্চার রেকর্ড করার জন্য ক্যামেরাটি লাগিয়েছিল। ন্যান্সির সাথে সাথে মনে হয় যে এই ক্যামেরা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে, এটি পুরো ঘটনার একটি প্রমাণ হতে পারে। কিন্তু ঠিক তখনই তার মনোযোগ আরেকটি মারাত্মক বিষয়ের দিকে যায়। সে দেখতে পায় পানির স্তর ক্রমশ বাড়ছে, জোয়ার চলে এসেছে এবং যে ছোট্ট পাথরটি এতক্ষণ তাকে বাঁচিয়ে রাখছিল তা এখন ধীরে ধীরে পানির নিচে তলিয়ে যাচ্ছে। অবস্থা এমন দাঁড়ায় যে পানি পাথরের উপর দিয়ে তার হাঁটু পর্যন্ত পৌঁছে যায়। ধেয়ে আসা প্রত্যেকটি ঢেউ তাকে পেছন দিক থেকে ঠেলে দিচ্ছিল। তার শরীর আগে থেকেই নিস্তেজ হয়ে পড়েছিল, কিন্তু তার চোখে এখনো হার না মানার এক তীব্র জেদ স্পষ্ট দেখা যাচ্ছিল। ন্যান্সি বুঝতে পারে যে সে যদি এখান থেকে জীবিত ফিরতে না পারে তবে অন্তত এই ক্যামেরাটি তার গল্প পুরো পৃথিবীর কাছে পৌঁছে দিতে পারবে। যেমনই সঠিক সময় পায় সে পানিতে হাত ডুবিয়ে হেলমেটটি নিজের দিকে টেনে নেয়। তার হাত তখনও কাঁপছিল, কিন্তু কোনো মতে সে ওটা ধরতে সক্ষম হয়। ন্যান্সি ক্যামেরাটি নিজের দিকে ঘোরায় এবং রেকর্ডিং শুরু করে। তার কণ্ঠস্বরে যেমন ভয় ছিল তেমনি অদ্ভুত এক সাহসের ছাপও ফুটে উঠেছিল। সে জানায় যে সে ঠিক এই সৈকতেই আছে যেখানে তার মা এসেছিলেন, আর এখন সে এখানে একটি ভয়ঙ্কর হাঙ্গরের মাঝে আটকে আছে। এরপর সে ক্যামেরাটি সমুদ্রের দিকে ঘোরায় যাতে ওই হাঙ্গরটি রেকর্ড করতে পারে, যা ক্রমশ ওর কাছে চলে আসছিল। রেকর্ডিং শেষ করার পর সে হেলমেটটিকে একটি ভাসমান কাঠের টুকরোর সাথে বেঁধে তীরের দিকে ভাসিয়ে দেয়, এই আশায় যে এটি হয়তো কারো কাছে পৌঁছাবে এবং কেউ তার জন্য সাহায্যে এগিয়ে আসবে। কিন্তু ন্যান্সির বিপদ এখনো শেষ হয়নি। জোয়ার দ্রুত বাড়ছিল। সে পরিষ্কার দেখতে পাচ্ছিল আর কয়েক মিনিটের মধ্যেই ওই পাথরটি পুরোপুরি পানির নিচে তলিয়ে যাবে। তার হাতে সময় একবারেই নেই। তখন তার নজর পড়ে কাছেই ভাসমান সেই মৃত তিমির দিকে। এখন সেই মৃত তিমির চারপাশে হাজার হাজার বিষাক্ত জেলিফিশ জমা হয়েছিল। জায়গাটা এখন আরো বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। হাঙ্গরটি বারবার ওই তিমির চারপাশে চক্কর দিচ্ছিল, যেন ওখানেই ঘাপটি মেরে আছে। এখন ন্যান্সির সামনে মাত্র দুটি রাস্তা খোলা। হয়তো সে ওই পাথরে দাঁড়িয়ে থাকবে এবং হাঙ্গরের সহজ শিকারে পরিণত হবে, আর না হয় তাকে পানিতে নেমে ওই জেলিফিশের ঝাঁকের ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, যাদের বিষও প্রাণঘাতী হতে পারে। ঠিক সেই মুহূর্তে ন্যান্সির মাথায় একটি ভয়ঙ্কর কিন্তু বুদ্ধিদীপ্ত চিন্তার উদয় হয়।
সে একটি দীর্ঘ শ্বাস নেয় এবং কিছু না ভেবে সরাসরি জেলিফিশের ঝাঁকের মাঝে ঝাঁপ দেয়। তাদের মাঝে পৌঁছাতেই তার পুরো শরীর যেন আগুনে জ্বলতে শুরু করে। তার মনে হচ্ছিল যেন একসাথে শত শত সুই তার শরীরে ফোটানো হচ্ছে। ব্যথা এতটাই তীব্র ছিল যে সে চিৎকার করতে পারছিল না, কিন্তু তার এই পদক্ষেপ সঠিক বলে প্রমাণিত হয়। হাঙ্গরটি যেমনই ওই ঝাঁকের কাছে আসে, জেলিফিশের বিষাক্ত হুলগুলো তাকেও আঘাত করে। হাঙ্গরের চামড়া অত্যন্ত সংবেদনশীল হওয়ায় এই যন্ত্রণা তার পক্ষে সহ্য করা কঠিন হয়ে পড়ে। হাঙ্গরটি সাথে সাথে পিছিয়ে যায় এবং কিছুক্ষণের জন্য দূরে সরে থাকে। ন্যান্সি সাথে সাথে বুঝে যায় যে এটাই তার আসল সুযোগ। সে নিজের শরীরের তীব্র যন্ত্রণা উপেক্ষা করে তার সমস্ত শক্তি দিয়ে দূরে ভাসমান একটি লোহার বয়ের দিকে সাঁতার কাটতে শুরু করে। তার একমাত্র লক্ষ্য যে কোনো মূল্যে ওই লোহার কাঠামো পর্যন্ত পৌঁছানো এবং নিজেকে বাঁচানো। অবশেষে সে ওই বয় পর্যন্ত পৌঁছে যায়। সে তার পিচ্ছিল সিঁড়িগুলো আঁকড়ে ধরে এবং ধীরে ধীরে উপরে উঠতে শুরু করে। এখন ন্যান্সি সেই লোহার কাঠামো উপর দাঁড়িয়ে, কিন্তু এই জায়গাটা খুব বেশিক্ষণ নিরাপদে থাকার মতো ছিল না। নিচে হাঙ্গরটিও প্রচণ্ড উত্তেজিত ছিল। সে নিচ থেকে বারবার ওই কাঠামোতে সজোরে ধাক্কা দিচ্ছিল। প্রতিটি ধাক্কায় পুরো বয়টি এমনভাবে কেঁপে উঠছিল যেন মুহূর্তেই ভেঙে পড়বে। ন্যান্সি বারবার ভারসাম্য হারাচ্ছিল এবং তার আহত পা তাকে ঠিকমতো দাঁড়িয়ে থাকতেও দিচ্ছিল না। ঠিক তখনই তার চোখ পড়ে একটি বাক্সের দিকে, যেটিতে একটি ফ্লেয়ার গান রাখা ছিল। সে দ্রুত সেটি তুলে নেয় এবং সমুদ্রের দিকে তাকাতে থাকে। দূরে সে একটি কার্গো জাহাজ দেখতে পায়। তার ভেতরে আসার একটি শেষ প্রদীপ জ্বলে ওঠে। সে একটু দেরি না করে ট্রিগার চাপে এবং উজ্জ্বল লাল আলোর গোলা আকাশের দিকে ছুটে যায়। কিন্তু ভাগ্য এখানেও তার সহায় হলো না। জাহাজটি অনেক দূরে ছিল এবং কেউ সেই সিগন্যাল দেখতে পেল না। তার বেঁচে ফেরার আশা এবার ভেঙে চুরমার হয়ে যায়। কিন্তু ন্যান্সি দমে যাওয়ার পাত্রী নয়। সে দ্রুত ফ্লেয়ার গানটি পুনরায় লোড করে আবার সোজা হাঙ্গরটির দিকে নিশানা করে। সে ফায়ার করে, কিন্তু জ্বলন্ত ফ্লেয়ারটি হাঙ্গরের পাশ ঘেঁষে পানিতে পড়ে যায় এবং হাঙ্গরের তেমন কোনো ক্ষতি হয় না। উল্টো এতে হাঙ্গরটি আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে। এবার সে বয়টি কামড়ে ধরে জোরে ঝাঁকাতে শুরু করে। সে লোহার ভারী চেইনগুলো নিজের দাঁত দিয়ে টানে এবং তার লেজ দিয়ে সজোরে আঘাত করতে থাকে। এরই মাঝে ন্যান্সির চোখ যায় পানির উপরিভাগের দিকে, যেখানে এরই মধ্যে তেল আর রক্ত ছড়িয়ে পড়েছে। ওই তেল ওই মৃত টিমি থেকে নির্গত হয়ে চারপাশে পানিতে ছড়িয়ে পড়েছিল। সে একটি চরম সিদ্ধান্ত নেয়। এবার সে হাঙ্গরকে নিশানা না করে তেলের আস্তরণে ভরা ওই পানির উপর ফ্লেয়ার গানটি ছুঁড়ে মারে। কয়েক সেকেন্ডের মধ্যেই পানির উপর দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আগুনের শিখা উপরে উঠতে থাকে এবং চারপাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। কয়েক মুহূর্তের জন্য মনে হয় হয়তো এবার হাঙ্গরটি পিছু হাঁটবে, কিন্তু তা হয় না। সে ওই জ্বলন্ত আগুন শিখা ভেদ করে আবার ন্যান্সির দিকে ধেয়ে আসে। পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছে যায় যে ন্যান্সির কাছে কোনো অস্ত্র অবশিষ্ট ছিল না, না কোনো পালানোর সহজ পথ ছিল। সে পরিষ্কার বুঝে যায় তাকে যদি বাঁচতে হয় তবে নিজেকেই বড় কিছু একটা করতে হবে। সে নিজের ঘড়ির দিকে তাকায় এবং সমুদ্রের তলদেশের অবস্থা বোঝার চেষ্টা করে। তার মনে পড়ে যে ওই কাঠামোর নিচে ভারী লোহার চেইন আছে। সে একটি ভাঙ্গা বসার চেইন শক্ত করে ধরে, সেটি নিজের হাতে পেঁচিয়ে নেয় এবং এক মুহূর্ত সময় নষ্ট না করে সোজা সমুদ্রের গভীরের তলদেশের দিকে একটি ঝাঁপ দেয়। হাঙ্গরটি যেন এই সুযোগের অপেক্ষায় ছিল। সেও সাথে সাথে ন্যান্সির পিছু পিছু সর্বোচ্চ গতিতে ধেয়ে আসে। পানির নিচে এখন এক মরণপণ ধাওয়া শুরু হয়। ন্যান্সির চেইনের সাহায্যে তীব্র গতিতে নিচের দিকে নামতে থাকে, আর ঠিক তার পেছনেই মৃত্যুরূপী হাঙ্গরটি তাকে ধরার জন্য ছুটে আসে। সে যখনই নিচে সেই কংক্রিট বেস এবং ধারালো লোহার রডগুলোর কাছে পৌঁছে যায়, সেই মুহূর্তে সে নিজেকে বিদ্যুতের বেগে একপাশে সরিয়ে নেয়। কিন্তু হাঙ্গরটির গতি এত বেশি ছিল যে সে নিজেকে আর থামাতে পারে না। প্রচণ্ড বেগে এক ভয়ঙ্কর সংঘর্ষ হয় এবং হাঙ্গরটি সোজা ওই ধারালো রডগুলোর উপর আছড়ে পড়ে। রডগুলো হাঙ্গরের শরীরের এপার ওপার ভেদ করে চলে যায়। যে হাঙ্গরটি এতক্ষণ পুরা সমুদ্রে ত্রাসের রাজত্ব কায়েম করছিল, সেই মুহূর্তের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। কিন্তু পানির স্তরে পৌঁছে যেই না সে বুক ভরে সতেজ বাতাস নেয়, সে অনুভব করে হ্যাঁ, সে বেঁচে আছে। কিছু সময় পর সৈকতে সেই ছোট্ট ছেলেটি তার বাবার সাথে ফিরে আসে, যে কিনা ওই হেলমেটটি পেয়েছিল। তারা ন্যান্সিকে তীরের ভাসমান অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে দ্রুত তাকে উদ্ধার করে। গল্পের শেষে দেখানো হয় 1 বছর পার হয়ে গেছে। ন্যান্সি এখন পুরোপুরি সুস্থ। সে তার ছোট বোন ক্লোইর সাথে আবার সমুদ্রে সার্ফিং করতে এসেছে। এখন তার মায়ের স্মৃতি তাকে ভেতর থেকে আর ভেঙে দেয় না, বরং তাকে আরো বেশি শক্তিশালী করে তোলে। ন্যান্সি শুধু এই ভয়ঙ্কর হাঙ্গরকেই হারায়নি, বরং সে জয় করেছে তার জীবনের সবচেয়ে বড় ভয়টিকেও। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।